গল্পের শুরুটা হয় বহু বছর আগের একটি কাহিনী দিয়ে, যেখানে টেন রিংস নামের একটা শক্তিশালী সংগঠন ছিল, আর তাদের নেতার নাম, যার নাম ওয়েন। তার কাছে অদ্ভুত শক্তিশালী 10টি আংটি ছিল। ওই আংটিগুলোতে এমন এক শক্তি ছিল যার কারণে সে আসুরের শক্তির পাশাপাশি অমরত্ব লাভ করেছিল। তখন থেকেই ধীরে ধীরে তার সংগঠন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং একের পর এক যুদ্ধে জয়লাভ করতে শুরু করে। তারা সবার অলক্ষ্যে একেবারে পুরো ইতিহাসকেই বদলে দিচ্ছিল, আর এভাবে সবার আড়ালে কাজ করার ফলে কেউই তাদের অস্তিত্ব সম্পর্কে জানত না। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়ে 1996 সালে চলে যায়। সেখানে টেন রিংস সংগঠনের নেতা ওয়েনকে দেখা যায়। যদিও তার কাছে এই ঐশ্বরিক শক্তি এবং অমরত্ব সবকিছুই ছিল, কিন্তু তবুও সে অনেক বছর ধরে একটা গ্রামকে খুঁজে বেড়াচ্ছিল। সে সেই গ্রামটিকে দখল করতে চায়, তবে সেই গ্রামটি তারা তখনও খুঁজে পায়নি। পৌরাণিক লোককথায় ওই গ্রাম সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটা অনুমানের ভিত্তিতে তারা পুরো দল নিয়ে ওই গ্রামটিতে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সেখানে যাওয়ার পর দেখা যায় সেই জঙ্গলটি ছিল অলৌকিক ক্ষমতার অধিকারী, যার ফলে সেটি তাদের কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছিল না। তাদের গাড়ির দুর্ঘটনার ফলে সেখানে সবাই মারা যায়, তবে ওয়েনি তার হাতে থাকা আংটিগুলোর কারণে কোনোভাবে প্রাণে বেঁচে যায়। তখনই সেখানে ওই জঙ্গলের একজন রক্ষাকারী ইয়াংলি চলে আসে। ওয়েন তার আংটির শক্তি ব্যবহার করে ওই গ্রামে ঢোকার চেষ্টা করে, কিন্তু ইয়াংলি তাকে বাধা দেয়। এখানে ইয়াংলির কাছে ওয়েনের মতো আংটি না থাকলেও তার কাছে শক্তি ছিল। তার লড়াই ছিল সত্যি অসাধারণ, তবে লড়াইয়ের পাশাপাশি দুজনের মধ্যে কিছুটা রোমান্টিক দৃশ্য লক্ষ্য করা যায়, যেমনটা সাধারণ রোমান্টিক মুভিতে হয় আর কি। বাতাসে চুলুরা, স্লোমোশন, এইসব আর কি। দুজনের এই মুখোমুখি অবস্থা দেখে আস্তে আস্তে শত্রুতা বদলে ভালোবাসায় রূপ নেয়। এরপর তারা দুজনে একসঙ্গে থাকতে শুরু করে, এমনকি তাদের একটা পুত্র সন্তান হয়, যার নাম শ্যাংচিং। শ্যাংচি বড় হলে তার মা ইংলি তাকে সেই গ্রাম সম্পর্কে গল্প শোনাতে থাকে, কিন্তু ইংলি এখন আর সেই গ্রামে ফেরত যেতে পারবে না, কারণ তাকে সেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর দৃশ্যটি বর্তমান সময় চলে আসে। দেখা যায় শ্যাংচি এখন অনেকটা বড় হয়ে গেছে এবং সে এখন আমেরিকায় থাকে। সেখানে সে একজন ভ্যালেট হিসেবে কাজ করে, যার মানে হলো হোটেলের গাড়িগুলো পার করা। সেখানে শ্যাংচির ক্যাটি নামের একটা বন্ধু কাজ করত। বলতে গেলে তারা দুজনে একেবারে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তারা দুজন একত্রে কাজ করার পাশাপাশি অনেক সময় আনন্দ করে। দেখা যায় বর্তমানে শ্যাংচি নিজের নাম বদলে শন রেখেছে। সে তার বন্ধু ক্যাটিকে নিয়ে আসার জন্য তার বাসায় যায়। তখনই সেখানে ক্যাটির পরিবারের লোকেরা শন আর ক্যাটিকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা কবে বিয়ে করবে। বলতে গেলে সাধারণ আর 5টা পরিবারের মতোই চিন্তাভাবনা আর কি। অন্যদিকে ক্যাটির মাও বেশ দুশ্চিন্তায় ছিল যে তার মেয়ে কবে একটা ভালো চাকরি পাবে। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে বাসে করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে সেই বাসেই কিছু গুন্ডা ছিল যারা শ্যাংয়ের কাছ থেকে লকেটটি চায়। আসলে এই লকেটে শ্যাংচির মা তাকে ছোটবেলায় দিয়েছিল, কিন্তু শ্যাং সেটা কিছুতেই দিতে রাজি হয় না। এক পর্যায়ে তাদের সঙ্গে শ্যাংয়ের লড়াই শুরু হয়ে যায়। শ্যাংয়ের অদ্ভুত লড়াইয়ের দক্ষতা দেখে ক্যাটি ভীষণ অবাক হয়ে যায়। এমনকি সেই বাসে থাকা একজন যাত্রী শ্যাংয়ের এই লড়াইয়ের দৃশ্যগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। তখনই হঠাৎ সেই গুন্ডাদের নেতা রেজার হাজির হয়। এরপর তার সাথেও শ্যাংয়ের ভয়ঙ্কর লড়াই হয়। সৌভাগ্যক্রমে শ্যাংচি নিজের পাশাপাশি বাসের সব যাত্রীদেরকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে নেয়। তবে দেখা যায় এই লড়াইয়ের এক পর্যায়ে রেজার ফিস্ট শ্যাংচির গলা থেকে তার মায়ের দেওয়া সেই লকেটটি চুরি করে নিয়েছে। এদিকে শ্যাংকে ভীষণ চিন্তিত দেখায়। তাকে যত দ্রুত সম্ভব তার বোনের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। বোনের কথা শুনে ক্যাটি ভীষণ অবাক হয়ে যায়, কারণ এত বছর পুরনো বন্ধুত্ব হওয়া সত্ত্বেও সে এতদিন জানতই না যে শ্যাংয়ের একটা বোন আছে। জানা যায় শ্যাংয়ের বোন অনেকদিন আগেই তার সঙ্গে দেখা করার জন্য একটা পোস্টকার্ড পাঠিয়েছিল এবং সে বর্তমানে ম্যাকাওতে বসবাস করছে। শ্যাং বুঝতে পারছিল যে হয়তো ওই গুন্ডাদের তার বাবাই পাঠিয়েছে, যে কিনা টেন রিংসের নেতা। তখন সে ক্যাটিকে সবটা জানায় যে কিভাবে তার মায়ের মৃত্যুর পর তার বাবা পুরোপুরি বদলে গেছে। তার বাবা শ্যাংচিকে একটা ভালো ট্রেনিং সেন্টারে লড়াই শেখানোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু তার বোন, যার নাম শিয়ালিন, তার প্রতি তার বাবা কোনো লক্ষ্যই রাখত না। এরপর শ্যাং বড় হলে তার বাবা তাকে একটা মিশনের জন্য আমেরিকায় পাঠিয়েছিল, কিন্তু শ্যাং এরপর তার নিজের দেশে আর ফিরে যায়নি। এরপর দেখা যায় শ্যাংচি ক্যাটিকে নিয়ে ম্যাকাও যাওয়ার জন্য প্লেনে ওঠে। আর যাওয়ার সময় ক্যাটি জানতে পারে যে এতদিন যাকে সে শন নামে চিনত তার সেই বন্ধুর আসল নাম হলো শ্যাংচি। এরপর তারা দুজনে ম্যাকাওতে এসে পৌঁছায়। তারা খুঁজতে খুঁজতে সেই বিল্ডিংয়ের মধ্যে এসে পড়ে যেখান থেকে তার বোন এই পোস্টকার্ডগুলো পাঠাতো। শ্যাংচি দেখতে পায় এটা তো একটা ফাইটিং ক্লাব। এর মধ্যে সেখানে একজন লোক এসে শ্যাংচির সঙ্গে কথা বলতে শুরু করে, আর এখান থেকে শ্যাংচি বুঝতে পারে যে ওই লড়াইয়ের কারণেই এখন সে বিখ্যাত হয়ে গেছে। আর সেই বাসের লড়াইয়ের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। দেখা যায় এই ফাইট ক্লাবটি কোনো সাধারণ ক্লাব ছিল না। এটা হলো এমন একটা জায়গা যেখানে লড়াইগুলো লাইভ স্ট্রিম করে ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়া হয়, আর লোকেরা সেগুলো দেখে টাকা দিয়ে। দেখা যায় একজন লোক টাকা লাগিয়ে সেখানে লড়াই করছে। এমনকি সেই জায়গায় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 2 বড় চরিত্রকে দেখা যায়। একজন হলো ওয়াং, যাকে ডক্টর স্ট্রেঞ্জারে দেখা গিয়েছিল, আর অন্যজন হলো অ্যাবোমিনেশন, যে কিনা হাল্কের ভিলেন ছিল। তারা একে অপরের সঙ্গে লড়াই করছিল, যেটা ছিল সত্যি অসাধারণ।
তবে লড়াই শেষ হলে দেখা যায় ওয়াং আর অ্যাবোমিনেশন আসলে একে অপরের খুব ভালো বন্ধু। তারা শুধু কিছু টাকার জন্য এভাবে লড়াই করছিল। এখানে শ্যাংচি তার বোনের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তাকে শর্ত দেওয়া হয় যে বোনের সঙ্গে দেখা করতে হলে তাকে ভালো একটা ফাইট করতে হবে। সে তার বোনের সাথে দেখা করার জন্য লড়াই করতে রাজি হয়ে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো তার প্রতিপক্ষই হলো তার নিজের বোন। শ্যাং নিজের বোনকে দেখেই চিনে ফেলে এবং কিছুতেই তার সঙ্গে লড়াই করতে চাইছিল না। তবে শিয়ালিন শ্যাংয়ের উপর ভীষণ রেগেছিল এবং সে শ্যাংকে মেরেই যাচ্ছিল, কারণ ছোটবেলায় শিয়ালিনের একমাত্র কাছের মানুষ ছিল তার ভাই শ্যাং। কিন্তু আমেরিকায় যাওয়ার আগে শ্যাং কথা দিয়েছিল যে 3 দিনের মধ্যে আবারও ফিরে আসবে, কিন্তু সে তার কথা রাখেনি। সেজন্য শিয়ালিনের জীবনটা অন্যরকমের হয়ে গেছে। লড়াই শেষ হলে শ্যাং তার নিজের বোনকে জানায় যে তাদের বাবা তাদের খুঁজে বেড়াচ্ছে, তাই তাদেরকে যেভাবেই হোক তার থেকে পালাতে হবে এবং অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকতে হবে। শ্যাংচি তার বোনকে সেই পোস্টকার্ডটিও দেখায় যেটি তার কাছে এসেছিল, কিন্তু তার বোন পোস্টকার্ডটা দেখে জানায় যে সে এমন কোনো পোস্টকার্ড তাকে পাঠায়নি। এরই মধ্যে সেই ফাইট ক্লাবে তার বাবার পাঠানো গুন্ডারা হামলা করে দেয়। শিয়ালিন কোনোভাবে পালাতে পারলেও শ্যাংচি আর ক্যাটি সেখানেই ফেসে যায়। শ্যাংচি ক্যাটিকে সাথে করে গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যেতে চায়। লড়াইয়ের এক পর্যায়ে ক্যাটি উপর থেকে পড়ে গেলে ঠিক সেই সময় শিয়ালিন এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে শ্যাংচিকে দেখা যায় সে একজন মুখোশ পরা লোকের সঙ্গে লড়াই করছিল, আর ঠিক এমন মুখোশ পরা লোকে তাকে ছোটবেলায় ট্রেনিং দিত। রাগের মাথায় শ্যাংচি যখন লোকটাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে শ্যাংচির বাবা এসে তাকে থামিয়ে দেয়। সে জানায় সে তার জন্য গর্বিত, কারণ তার এত লোক মিলেও তাকে হারাতে পারেনি। সে শ্যাংকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সে তার ছেলেমেয়ে এবং ক্যাটিকেও তাদের দুর্গে নিয়ে যায়। এরপর তারা যখন সেই জায়গায় পৌঁছায়, জায়গাটা একেবারেই খুব সুন্দর লাগছিল। ওয়েন তার ছেলে মেয়েকে নিয়ে নিজের প্রাসাদে প্রবেশ করে। রাতের বেলা ডিনারের সময় সে নিজের ছেলেমেয়ের সঙ্গে অতীতের কিছু ঘটনা শেয়ার করে। সে তাদেরকে জানায় সে কিভাবে তাদের মায়ের সঙ্গে ভালোবাসায় জড়িয়েছিল। ওয়েনও ভালোবাসায় জড়ানোর পর একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি তখন তার মাও নিজের গ্রাম ত্যাগ করে ওয়েনের সঙ্গে সংসার করার জন্য সেখান থেকে চলে এসেছিল। তখন ওয়েনই নিজের হাতে সেই আংটিগুলো খুলে রেখেছিল আর প্রতিজ্ঞা করছিল যে সে ওই আংটিগুলো আর কখনোই পরবে না। এরপর সে স্বাভাবিক আর 5টা মানুষের মতোই জীবনযাপন শুরু করে। তারা খুবই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। এখানে আমরা সবাই জানি যে ওয়েনের স্ত্রী মারা গেছে, কিন্তু ওয়েন এখনও ভাবে যে তার স্ত্রী বেঁচে আছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখানে সে জানায় যে যখন তাদের মালি তাদের ছেড়ে চলে গিয়েছিল, তখন সে কিছু একটা বিষয়ের উপর রিসার্চ করছিল। সে আসলে লো নামের সেই গ্রামটির ব্যাপারে রিসার্চ করছিল। ওয়েনও জানায় তাদের মা এখনও সেই লো নামক গ্রাম থেকে তাকে সাহায্য করার জন্য ডাকছে। কিন্তু এসব শুনে শ্যাং ভাবে যে তার মা অনেক বছর আগেই মারা গেছে, তাহলে সে কি করে ডাকতে পারে? হয়তো তার বাবা তার মাকে অনেক ভালোবাসত বলেই চলে যাওয়াটা কল্পনা করছে, কিন্তু বিষয়টা মোটেও তা ছিল না। ওয়েনও তাদের দুজনে সেই লকেট দুইটা নিয়ে একটা ড্রাগনের চোখে লাগিয়ে দেয়, আর সাথে সাথে সেখানে জাদুকরী কিছু দৃশ্যমান হয় এবং সেখানে লো গ্রামে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছিল। এমনকি সেই গ্রামে যাওয়ার জন্য 2টো রাস্তা রয়েছে। এর মধ্যে একটা রয়েছে সেই মায়াবী জঙ্গলের মধ্য দিয়ে, আর অন্য রাস্তাটি শুধুমাত্র বছরের একটি নির্দিষ্ট দিনেই ওপেন হয়। কিন্তু তার জন্য সেই জায়গায় তাদের একেবারে নির্দিষ্ট সময় উপস্থিত হতে হবে। ওয়েনও মনে করে তার স্ত্রী এখনও বেঁচে আছে আর তাকে ওই গ্রামে বন্দী করে রাখা হয়েছে, আর সে ওয়েনের কাছে সাহায্য চাইছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য। আর সেজন্য সে ওই গ্রামে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করতে চায়। এসব শুনে শ্যাং জানায় যদি আমাদের মাকে তারা না ছাড়ে তাহলে কি হবে? এ কথার উত্তরে ওয়েন জানায় তাহলে পুরো গ্রামটাই ধ্বংস করে দেব। কিন্তু শ্যাং আর তার বোন এমন ধ্বংসযোগ্য একেবারেই পছন্দ করতো না। তবে নিজের ছেলেমেয়েকে এভাবে বিরুদ্ধে যেতে দেখে ওয়েন ভীষণ রেগে যায় আর তাদেরকে ধরে একটা রুমে লক করে দেয়। পরবর্তী দৃশ্যে আমাদের আরও একটা পরিচিত মুখকে দেখা যায়, যাকে আয়রন ম্যান 3 সিনেমায় দেখা গিয়েছিল। এখানে তার আসল নাম ট্রেভার। যদিও সে একজন অভিনেতা ছিল, কিন্তু আমেরিকান লোকেরা তাকে মান্দারিন নামের একজন সন্ত্রাসী হিসেবেই চেনে। আর মান্দারিনই হলো টেনরিংস সংগঠনের নেতা। যদিও প্রথমে আমরা দেখেছিলাম যে শ্যাংচির বাবা হলো টেনরিংসের লিডার, তবে এই মান্দারিন ছিল টেনরিংসের ডুপ্লিকেট, আর সেটাও আয়রন ম্যান 3তেই জানা গিয়েছিল। এখানে তার সাথে একটি ছোট্ট অদ্ভুত প্রাণী দেখা যায়, যদিও এই প্রাণীদের ইন্ধন বলা হতো, কিন্তু ট্রেভার তার নাম দিয়েছে মরিস। প্রাণীটির কোনো চোখমুখ নেই দেখে শ্যাং, তার বোন এবং ক্যাটি ভীষণ ভয় পেয়ে যায়। এখানে ট্রেভার তাদেরকে জানায় তাদের বাবা লো নামক সেই গ্রামে যাওয়ার পথে সেখানকার জঙ্গল থেকে এই প্রাণীটিকে ধরে এনেছিল। আর এখান থেকে জানা যায় এই ছোট্ট প্রাণীটি সেই গ্রামের যাওয়ার রাস্তা জানে, তার মানে সে তাদেরকে সাহায্য করতে পারবে। এরপরই শ্যাংচির বোন সেখান থেকে বেরোনোর ছোট একটা পথ খুঁজে বের করে, আর সেটার সাহায্যেই তারা 3 জন সেখান থেকে বেরিয়ে তাদের গাড়ি রাখার জায়গায় চলে আসে। এরপর তারা 3 জন সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালাতে শুরু করে। যদিও কিছু লোক তাদেরকে আটকাতে আসে, কিন্তু তাদের হারিয়ে শ্যাংচি আর বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সিসিটিভির সাহায্যে তাদের বাবা ওয়েনও এইসব কিছুই দেখছিল, কিন্তু ওয়েন এখনও ভাবে যে যখন তার স্ত্রী বাড়ি ফিরবে তখন তার বাচ্চারাও আবারও ফিরে আসবে। এদিকে শ্যাংচি আর বাকিরা সেই
সেই মায়াবী জঙ্গলে এসে পৌঁছে যায়। সামনে অনেক বিপদ থাকা সত্ত্বেও তারা সেই মরিস নামের প্রাণীটির সাহায্যে জঙ্গলের মধ্যে থাকা একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহাতে ঢুকতেই দেখা যায় সেখান থেকে সামনে যাওয়ার জন্য ছোট্ট একটা পোর্টাল ওপেন হয়েছে। আসলে সেই লো নামের গ্রামটি আমাদের পৃথিবীতে নেই, সেটা এমন একটা আলাদা জগৎ যেখানে যে কেউ চাইলে প্রবেশ করতে পারবে না। এরপর তারা সবাই সেই পোর্টালের মধ্য দিয়ে একটা অদ্ভুত দুনিয়ায় প্রবেশ করে। আর ভেতরে ঢুকতেই দেখা যায় অপরূপ গাছপালা আর সাথে অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে। তবে তারা সামনে এগোতেই গ্রামের লোকেরা তাদেরকে আটকে দেয়। গ্রামের লোকেরা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তবে শ্যাংচিরা তো এসেছিল তাদেরকে সাবধান করে দিতে যে তার বাবা এই গ্রামটাকে ধ্বংস করতে চাইছে। এরই মধ্যে সেই জায়গায় ইয়াং নামের একজন মহিলা চলে আসে। আসলে এই মহিলা হলো শ্যাংচির মাসি, অর্থাৎ তাদের মায়ের বোন। শ্যাংচি আর তার বোনকে দেখে সে চিনে ফেলে আর তাদেরকে এই গ্রামে স্বাগত জানায়। এসব দেখে গ্রামের বাকিরাও তাদেরকে আর কিছুই বলে না। এরপর শ্যাংচির মাসি তাদেরকে জানায়, তোমাদের বাবা আসলে মনে করছে যে এই গ্রামের পাহাড়ের মধ্যেই তোমার মাকে আটকে রাখা হয়েছে। তবে সত্যিটা হলো ওই পাহাড়ে তোমাদের মা নয়, বরং একটা অশুভ জন্তুকে আটকে রাখা হয়েছে। এরপর তাদের মাসি তাদের কাছে এই লো নামক গ্রামের ইতিহাস শোনাতে শুরু করে। আসলে সেখানকার যোদ্ধাদের কাজ ছিল এটা নিশ্চিত করা যেন পৃথিবীর মানুষের উপরে কোনো বিপদ না আসে। আর এই গ্রামে তখন একটা জন্তু ছিল যার নাম ছিল ডুইলার ইন ডার্কনেস। সেই জন্তুটা সবার আত্মা খেয়ে নিত। তবে সেই সময় গ্রামে একটা ড্রাগন এসেছিল এবং গ্রামের সবাইকে বাঁচিয়ে দিয়েছিল। তাকে গ্রামের সবাই গ্রেট প্রোটেক্টর বলে ডাকে। এমনকি সেই গ্রেট প্রোটেক্টরের জাদুকরী ক্ষমতার কারণে এই গ্রামের লোকদের মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতাও চলে আসে। তবে এখন সেই পাহাড়ের মধ্যে যদি ওই জন্তু থাকে তাহলে তার বাবা কার আওয়াজ শুনতে পায়। মাসি সবটা বুঝে যায় আর জানে যে তাদের পিতার কাছে এখনও সেই আংটিগুলো রয়েছে। আসলে ওই জন্তুটা এমন অনেক মানুষকে তাদের প্রিয় মানুষের কণ্ঠস্বর নকল করে আর্তনাদ করে শোনায়। এমনকি সেই লোকেরাও তাদের প্রিয় মানুষ ভেবে সেই পাহাড়ের জন্তুটাকে বের করার জন্য চলে আসে। তার মানে একই ঘটনা শ্যাংচির পিতার সঙ্গে ঘটেছে। ডার্ক গ্রেটরের পেছনে থাকা জন্তুটা নিজেকে মুক্ত করার জন্যই তাদের মায়ের গলার আওয়াজ নকল করে তাদের পিতার কাছে সাহায্য চাইছে। এরপর তারা সবাই সেই জন্তুটাকে আটকাতে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ক্যাটিকে দেখা যায় সে শ্যাংচির বোনের থেকে তীর চালানোর প্র্যাকটিস করতে শুরু করে। অন্যদিকে শ্যাংচি তার মাসির থেকে এই গ্রামের পৌরাণিক মার্শাল আর্ট শিখছিল। শ্যাংচি ক্যাটিকে জানায় তার পিতা আগে মোটেও এমন মানুষ ছিল না, সে একজন সাংসারিক মানুষ ছিল। তবে একদিন তাদের পিতা যখন বাড়িতে ছিল না তখন আয়রন গ্যাং নামের তাদের কিছু শত্রু এসে তাদের মাকে খুন করে। এরপর যখন পিতা বাড়ি ফিরে এমন দৃশ্য দেখতে পায় সে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতে থাকে যদি সে আংটিগুলো না খুলতো তাহলে হয়তো ওই শত্রুরা কোনোদিনও এমনটা করতে পারতো না। সেজন্য সে আবারও সেই আংটিগুলো পরে নেয়। এরপর সে শ্যাংচিকে নিয়ে সরাসরি একটা জায়গায় চলে যায় যেখানে সেই আয়রন গ্যাংয়ের লোকেরা ছিল এবং তাদের সবাইকে ভয়াবহভাবে মারতে শুরু করে। শ্যাংচিকে সেগুলো দেখে ট্রেনিং দিতে থাকে। এরপর শ্যাংচির বয়স যখন 15 বছর হয় তখন তাকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল সেখানে আয়রন গ্যাংয়ের লিডারকে মারার জন্য, যে কিনা তার মাকে মেরেছিল। পরদিন সকাল হতেই দেখা যায় টেনড্রিংসের পুরো টিম নিয়ে সেখানে চলে আসে আর এসেই বলে আমার স্ত্রীকে ছেড়ে দাও। এ কথা শুনে মাসি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো কিছুতেই এইসব শুনতে রাজি ছিল না। আর তাই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর দেখা যায় শ্যাং তার পিতার মুখোমুখি হয়েছে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ওয়েনের কাছে থাকা সেই আংটিগুলোর কারণে অনেক চেষ্টা করেও শ্যাংচি তার বাবার সঙ্গে পেরে ওঠে না। ওয়েন তাকে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। এরপর সে সরাসরি পাহাড়ের সেই গেটের সামনে গিয়ে দাঁড়ায়। আসলে সে তো মনে করছিল তার স্ত্রীকে এর পেছনেই আটকে রাখা হয়েছে। এরপর সে ঘুষি মেরে মেরে সেই গেটের দরজা ভাঙার চেষ্টা করে, আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। দেখা যায় সেই গেট ভেঙে অদ্ভুত ছোট ছোট কিছু জন্তু বেরিয়ে এসেছে, আর এই জন্তুগুলো হলো সেই ডুয়েলার ইন ডার্কনেস জন্তুগুলোর চেলা। মাসি এই জন্তুগুলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে দেয় এবং জানায় প্রাণ বাঁচাতে হলে নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করো আর ওই জন্তুগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করে দাও। প্রথমে রেজার এসব কথায় গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু এরই মধ্যে তাদের একজন লোকের আত্মা সেই জন্তু টেনে নিয়ে নিলে সে চাক্ষুষ প্রমাণ পেয়ে যায় আর এবার তার পুরো টিম নিয়ে একসঙ্গে লড়াই শুরু করে দেয়। অন্যদিকে শ্যাংকে কোথাও দেখা যাচ্ছিল না, সে আসলে সেই জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছিল। তবে এখানে শ্যাংয়ের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে, আর এখানে জানা যায় শ্যাংচি তার মায়ের কাছ থেকে বেশ কিছু শক্তিও পেয়েছিল। এরই মধ্যে শ্যাংচির চোখের সামনে সেই ড্রাগন মানে গ্রেট প্রোটেক্টরকে দেখতে পায়। শ্যাংচিকে মাথায় নিয়ে সে উপরে উঠে আসে এবং সেই ছোট ছোট জন্তুগুলোকে ধ্বংস করতে শুরু করে। এরপর শ্যাংচি আবারও তার পিতাকে আটকাতে তার বাবার সামনে গিয়ে হাজির হয়, আর দেখা যায় এবার শ্যাংচি তার পিতার সাথে একেবারে পাল্লা দিয়ে লড়াই করছে, আর ওয়েনের সেই আংটি শ্যাংচিকে কিছুই করতে পারে না। এসব দেখে ওয়েন শ্যাংচিকে বলে আমাদের তোমার মাকে বাঁচাতে হবে। তবে এবার ওয়েনও নিজের চোখে আসল সত্যিটা দেখতে পায়। তার স্ত্রীর কণ্ঠস্বর সেখান থেকে আসলেও তার ভেতর থেকে ভয়ঙ্কর এক জন্তু বেরিয়ে আসে, আর এবার দেরি হলে ওই নিজের ভুলটা বুঝতে পারে এবং তার ছেলেকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে দেয়। তবে মৃত্যুর আগে সে নিজেকে বাঁচাতে আংটিগুলো শ্যাংকে দিয়ে চলে যায়। এরই মধ্যে সেই শয়তানটাকে থামানোর জন্য সেখানে গ্রেট প্রোটেক্টর নামে সেই ভালো ড্রাগন চলে আসে। এক পর্যায়ে শয়তানটা মারা যাবে, ঠিক সেই মুহূর্তে শয়তানটার চেলারা এসে একে একে মানুষের আত্মা তাকে খাওয়াতে শুরু
শুরু করে আর এতে করে মুহূর্তের মধ্যেই শয়তানটার শক্তি দ্বিগুণ হয়ে যায় আর চোখের পলকে সেটি বিশাল আকার ধারণ করে। প্রচণ্ড শক্তি অর্জন করার ফলে এখন গ্রেট প্রোটেক্টর সেই শয়তান ড্রাগনটিকে কিছুতেই থামাতে পারছিল না। এমনকি শয়তানটি গ্রেট প্রোটেক্টরে মানে ভালো ড্রাগনটির আত্মা একেবারে নিজের মধ্যে শুষে নিচ্ছিল। এদিকে শ্যাংচি আর তার বোন দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। তবে ঠিক সেই মুহূর্তেই আচমকা একটা তীর এসে সেই শয়তান ড্রাগনের গলা ভেদ করে বেরিয়ে যায় আর এখানে দেখা যায় এটি আসলে ক্যাটি মেরেছে, যে কিনা একদিন আগেই তীর চালানো শিখেছিল। আর এবার সুযোগ পেয়ে শ্যাংচি তার হাতের আংটিগুলো একেবারে তার পেটে ঢুকিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেই ড্রাগনটি সেখানেই মারা যায়। এরপর বেঁচে থাকা সবাই মিলে তাদের মৃত সাথীদের স্মরণে একটি করে প্রদীপ জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছিল। এরপর শ্যাংচি আর ক্যাটি আবারও সেখান থেকে সরাসরি আমেরিকায় ফিরে আসে। সেখানে গিয়ে ক্যাটি আর শ্যাং তাদের বন্ধুদেরকে পুরনো সেই কাহিনী শোনাতে শুরু করে যে তারা কিভাবে পুরো পৃথিবীকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু তাদের সেই বন্ধুরা তো কিছুতেই তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না। কিন্তু হঠাৎ করেই তাদের পেছনে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং ওয়েনও সেই পোর্টালের সাহায্যে সেখানে এসে হাজির হয়। শ্যাংচিকে তার সঙ্গে যাওয়ার কথা বলে। সে শ্যাংচিকে সেই আংটিগুলোর কথা জিজ্ঞাসা করলে শ্যাংচিও জানায় তার কাছে রয়েছে। এরপর ওয়েং শ্যাংচি আর ক্যাটিকে তার সাথে করে নিয়ে ওই পোর্টালের মধ্যে দিয়ে কোথাও একটা চলে যায়। আর এসব অদ্ভুত বিষয়গুলো নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে সেই বন্ধুরা তো শকড হয়ে যায়। এই গল্পের মিড ক্রেডিট সিনে দেখা যায় ওয়েন সেই 10 রিংসের ব্যাপারে জানার চেষ্টা করছে। আর অবাক করা বিষয় হলো সেখানে হাল্ক আর ক্যাপ্টেন মার্ভেল তারা দুজনেই উপস্থিত ছিল। ব্রুস কিছুতেই বুঝতে পারছিল না এগুলো কিসের তৈরি, কারণ এগুলো কোনো ভাইব্রেনিয়াম দিয়েও তৈরি নয় আর না তো কোনো এলিয়েন টেকনোলজি। এগুলো কোথা থেকে এসেছিল আর কি করি বা এগুলো আসলো তার কোনো তথ্যই তাদের কাছে নেই। তবে যখনই শ্যাং এই আংটিগুলোর ব্যবহার করছিল ঠিক তখনই তাদের মধ্যে একটা সংকেত উৎপন্ন হচ্ছিল। তার মানে তখন কাউকে বা কাদেরকে যেন বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু সেই বার্তা কাকে পাঠানো হয়েছিল সেটা এখনও রহস্য রয়ে গেছে। শেষে ওয়েং শ্যাংচিকে জানায় এখন আসে আর 5টা মানুষের মতো সাধারণ মানুষ নয়, তাই ভবিষ্যতে কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে তাকে আবারও মাঠে নামতে হবে। এরপরে দেখা যায় শ্যাং আর ক্যাটি তাদেরকে সাথে নিয়ে একটা পার্টিতে যায় এবং তারা 3 জন সেখানে গান গাইতে শুরু করে। এরপর এই গল্পের এন্ড ক্রেডিট সিনে শ্যাংচির বোন শিয়েলেনকে দেখা যায়। সে এখন তার ফাইট ক্লাবের সঙ্গে সঙ্গে তার বাবা সেই গ্যাংকে একত্রিত করে চালাচ্ছে আর শিয়েলেনই এখন পুরো সংগঠনের লিডার হয়ে গেছে। আর এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।